নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ফিরিওয়ালা। অনেকদিন আগে বাল্যজীবনে যখন কলকাতায় এসে কলেজে পড়াশোনা আরম্ভ করি, তখন হ্যারিসন রোডের একটা ছাত্রদের মেসে থাকতাম। একজন ফিরিওয়ালা সে সময় প্রত্যেক দিনই আমাদের মেসে আসতো। তার মাথায় একটা চ্যাপ্টা গড়নের হাঁড়ি, তাতে থাকতো ক্ষীরমোহন ও রসগোল্লা। লোকটা সত্যি ভারী চমৎকার ক্ষীরমোহন তৈরি করতে পারত, এবং তার চেয়েও বড় গুণ ছিল লোকটার, সে ধারে খাবার দিয়ে যেত মেসের ছেলেদের। মেসে জিনিসপত্র যারা বিক্রি করে, ধার না দিলে তাদের ব্যবসাই চলে না। এ কথা তাদের চেয়ে ভালোভাবে কেউ বুঝতো না। ধারও যেমন তেমন ধার নয়, মেসের ছেলেরা দিনের পর দিন খেয়ে চলেছে। মাস শেষ হলে দেখা গেল ফিরিওয়ালার ক্ষীরমোহনের দেনা দাঁড়িয়েছে এক একজনের কাছে 10 টাকা 15 টাকা। মজা হচ্ছে এই যে টাকা শোধ না হলেও এসব ক্ষেত্রে ধার দিয়ে যেতেই হবে, কারণ খাবার খাইয়ে না যেতে পারলে টাকা কখনোই আদায় হবে না। ক্ষীরমোহনওয়ালার মুখে বিনয়ের হাসি সর্বদাই লেগে থাকতো। আমি কখনো তার হাসি মুখ ছাড়া অন্য কিছু কিন্তু দেখিনি। ও এলেই বড় ভালো লাগতো ওর মুখের মজার মজার হাসির গল্প শুনতে। মেসের ছেলেরা গল্প শুনতে শুনতে 4-5 টাকার খাবার অনায়াসে খেয়ে নিত। লোকটার চেহারা ছিল বেশ ভালো, বেশ দোহারা গঠনের, রং একটু ফর্সা, বড় বড় গোঁপ। ওই গোপজোড়া দেখলেই আমাদের খুব হাসি পেত। তার উপরে ওর মুখে ওর দেশের নানান রকম মজার মজার গল্প শুনতে গিয়ে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরবার উপক্রম। ঘড়ির কাঁটার মতো লোকটা আসতো আমাদের মেসে। ঠিক 7টা যেই বাজলো, মুখ ধুয়ে উঠে সবাই বসেছে, এইবার চা আর খাবার আনবার দরকার। অমনি দেখা গেল ক্ষীরমোহনওয়ালা তার চ্যাপ্টা হাঁড়ি মাথায় করে হাজির হয়েছে। 2 ঘন্টা ধরে নানা রকম হাসির গল্পের মধ্যে বেচাকেনা নিষ্পন্ন করে সে তার চ্যাপ্টা হাঁড়িটা মাথায় তুলে আবার ফিরে যেত। এই রকম 2-3 বছর কেটে গেল। তারপর আমাদের মেস গেল ভেঙে, আমিও অন্যত্র গিয়ে উঠলাম। দিন কতক পরে আমার নতুন মেসে আবার সেই ফিরিওয়ালা গিয়ে হাজির। মেসের ছেলেদের মন কি করে পেতে হয় এ আর্ট তো এর ভালোভাবেই জানা ছিল। মাসখানেক যেতে না যেতেই ও ওখানেও সবার অতি প্রিয়পাত্র হয়ে উঠল। 1 হাঁড়ি করে প্রতিদিন বিক্রি হতে লাগলো এ মেসেও। একদিন ক্ষীরমোহনওয়ালা, ওর নামটা বোধহয় ছিল পঞ্চানন, কিন্তু ওর নাম ধরে কেউ কোনোদিন ডাকেনি, কাজেই ঠিক মনে নেই। যাই হোক, তো ওই ক্ষীরমোহনওয়ালা এসে আমাদের হাত জোড় করে বলল, বাবু মশাইরা, আমার ছেলের বিয়ের আজ বৌভাত। আপনাদের দৌড়ে খেয়েই তো আমি মানুষ, আপনারা সবাই আমার মনিব। বলতে সাহস পাইনে, তবে যদি আপনারা দয়া করে আমার ওখানে আজ পায়ের ধুলো দিয়ে মিষ্টিমুখ করে আসেন, তবে আমি বড়ই খুশি হই। মেসের অনেকে গেল, কি কারণে আমার যাওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত আমার যাওয়া হয়ে ওঠেনি। যারা গিয়েছিল তারা ফিরে এসে ফিরিওয়ালার খাতির ও যত্ন আতিথ্যের যথেষ্ট প্রশংসা করল। বেলেঘাটা অঞ্চলে কোথায় একটা ছোট্ট খোলার বাড়িতে ফিরিওয়ালার বাসা। তারই সামনে অন্য একখানা খোলার বাড়ির বাইরে ঘরে ওদের নাকি বসার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পেতে দিয়েছিল। পান তো ছিলই, এমনকি কাঁচি সিগারেটের পর্যন্ত ব্যবস্থা ছিল। মেসের ছেলেরা নববধূর জন্য কিছু না কিছু উপহার নিয়ে গিয়েছিল। বউটিও বেশ হয়েছে, সবাই তাই বলল। তবে বয়স কম, 11 বছরের বেশি নয়। ছেলের বয়সই সবে 16 হয়তো হবে। তারপর ফিরিওয়ালা সকলকে পরিতোষ করে খাইয়ে ছেড়েছে। লুচি, তরকারি, মাছ, দই, সন্দেশ ইত্যাদি। খাওয়ার পর আবার পান, আবার সিগারেট। একজন সামান্য ফিরিওয়ালা যে এমন চমৎকার খাতির যত্ন করবে ভদ্রলোকের ছেলেদের, সেটা এমন বেশি কথা কিছু নয়, কিন্তু তার আয়োজন যে এমন ত্রুটিশূন্য হবে, তার ঘরদোর বসার বিছানা যে এমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এটাই অনেকে আশা করেনি। এমনকি যাবার সময় সকলে ঠিক করেই গিয়েছিল
যাচ্ছি বটে, নিতান্ত গরিব লোকটা নিমন্ত্রণ করে ফেলেছে, না গেলে মনক্ষুণ্ণ হবে, তাই যাওয়া। ওর ছেলের বউয়ের মুখখানি স্বরূপ কিছু কিছু ওর হাতে দিয়েই চলে আসবো। কিছু খাবো না, আমরা শুধু ওই যাচ্ছি, এই আর কি। তার পরিবর্তে তারা যা দেখল তা আশাতীত বটে তাদের পক্ষে। 2-3 দিন ধরে মেসে ফিরিওয়ালা ছেলের বিয়েরই কথা চলল। তারপর আবার ফিরিওয়ালা মেসে আসতে লাগলো। আগের চেয়ে তার 10 গুণ হাতের বেড়ে গেল আমাদের মেসে। ক্ষীরমোহন 1 হাঁড়ি করে উঠতো আগে, এখন 2 বেলা ওঠে 2 হাঁড়ি। ধরিবাজ ব্যবসাদারও বটে লোকটা। আরও বছর 2 পরে আমার ছাত্রজীবন শেষ হলো। আমি কলকাতার বাইরে গেলাম চাকরি নিয়ে এবং সেখানে 7-8 বছর কাটিয়ে দিলাম। কলকাতার জীবন ক্রমশ দূরে সরে গেল। মেসের কথা, পুরাতন বন্ধুবান্ধবদের কথা আর তেমন করে ভাবিনে। সেবার পূজার পূর্বে বিশেষ কি একটা কাজে কলকাতায় এসে দেখলাম আমার পূর্ব পরিচিত সেই ক্ষীরমোহনওয়ালা হাঁড়ি মাথায় করে মেসে খাবার বিক্রি করতে এসেছে। আমি বললাম, কি গো, চিনতে পারো? ফিরিওয়ালা আমায় দেখে চিনতে পারলো এবং ভীষণ খুশিও হলো। প্রণাম করে বলল, বাবু মশাই, চিনতে পারবো না আপনাদের? আপনাদের দৌড়ে খেয়ে মানুষ, আর আপনাদেরই চিনব না? তা এখন কোথায় আছেন বাবু মশাই? অনেক কাল আপনাকে দেখিনি। বিয়ে থা করেছেন বাবু? ছেলেপিলে কটি? আমি আমার সব খবর মোটামুটি তাকে দিয়ে জিজ্ঞেস করলাম, তোমার সব খবর ভালো? কেমন আছো তুমি? তোমার ছেলেটি এখন কি করে? লোকটা চুপ করে অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, বাবু, সে নেই। আশ্চর্য হয়ে বললাম, তোমার ছেলেটি নেই? মারা গিয়েছে? কতদিন হলো? ফিরিওয়ালার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। ময়লা কোঁচার খুঁটে চোখের জল মুছে বলল, বাবু, তার কি হয়েছে তা যদি জানতাম তাহলে তো মনটা শান্ত হতো। আর বছর মাঘ মাসে একদিন বাড়ি থেকে বেরিয়ে গেল বউবাজার যাব বলে। বউবাজারে আমাদের দেশের একজন লোকের মুদিখানার দোকান আছে। সেই যে বাবু গেল, আর এলো না। সে কি, খুঁজেছিলে? খোঁজার কি কিছু বাকি রেখেছি বাবু? সব হাসপাতাল, সব জায়গা খোঁজ করেছিলাম, কোনো সন্ধান নাই। এখন সব আশা ছেড়ে দিয়েছি বাবু। আপনার সঙ্গে একটা কথা বলবো, কাল থাকবেন? পরদিন সকালে ফিরিওয়ালা আবার এসে আমার ঘরের দোরের সামনে দাঁড়ালো। বললাম, এসো, ঘরের মধ্যে এসো, কেউ নেই। কি কথা বলবে বলছিলে জানো? বাবু, আপনি একটু খবরের কাগজে লিখে দেবেন ছেলেটার কথাটা? আমায় লোকে বলে তুমি কাগজে লিখে দাও, তাহলে নাকি ছেলে পাওয়া যায়। দেবেন বাবু লিখে? কোথায় কি লিখতে দেব বুঝতে পারলাম না। এতদিন পরে লিখে দিয়েও যে বিশেষ কোনো ফল হবে সে সম্বন্ধে আমার নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল। তবুও পুত্র শোকার্ত পিতাকে দেবার সান্ত্বনার জন্য বললুম, আচ্ছা তুমি বলে যাও, আমি লিখে নিই। কীরকম দেখতে ছিল তোমার ছেলে? বয়স কত? কলকাতা ছেড়ে যাবার আগে আমি নিজের খরচে 2-3 খানা কাগজে বিজ্ঞাপন দিয়ে গেলাম, বাবা ননি, ফিরে এসো, তোমার মা মৃত্যুশয্যায়, যদি শেষ দেখা দেখতে চাও, ইত্যাদি। এর ফলাফলের কথা আমি কিছু জানি না, কারণ 3-4 দিনের মধ্যে আমি আবার কলকাতা থেকে চলে গেলাম। পুনরায় কলকাতায় ফিরলাম 2 বছর পর। কলকাতায় এবার এসেছিলাম খুব অল্প দিনের জন্যে। আগে সেই মেসটাতেই উঠেছিলাম, কিন্তু ফিরিওয়ালাকে এবার আর দেখলাম না সেখানে। তার কথা যে খুব মনে ছিল তাও নয়, নিজের কাছে অত্যন্ত ব্যস্ত হয়ে সারাদিন এখানে ওখানে ঘুরতাম। অন্য কারো কথা ভাবার সেরকম অবকাশ ছিল কোথায়? হয়তো বা ওকে দেখলে সব কথা মনে পড়তো, কিন্তু তা হয়নি। তারপর আবার চলে গেলাম কলকাতা থেকে। বিদেশে থাকবার সময়, অবসর সময় আমার মাঝে মাঝে 2-1 বার ফিরিওয়ালা ও তার ছেলের কথা মনে হতো। তারপরে একেবারে ভুলে গেলাম। 9 বছর পরে বিদেশে চাকুরি ছেড়ে দিয়ে এসে কলকাতাতেই চাকুরির খোঁজ করলাম। মাস কয়েক পর একটা চাকুরিও পেয়ে গেলাম। মেসেই থাকি, পূর্বে যে অঞ্চলে থাকতাম সেই অঞ্চলে বটে, তবে অবশ্য অন্য বাড়িতে। হঠাৎ একদিন দেখি সেই ফিরিওয়ালা, সেই চ্যাপ্টা ধরনের হাঁড়িতে ক্ষীরমোহন বড়া, আগেকার মতোই। ওকে দেখে কি জানি কেন আমি হঠাৎ বড় খুশি হয়ে উঠলাম। এই যে মেসে এসে উঠেছি, এখানে সবাই অপরিচিত, এদের সঙ্গে আমার মনের কোনো যোগই নেই,
কোনো দিক দিয়েই। এই অজ্ঞাত ব্যক্তিদের ভিড়ের মধ্যে এই লোকটি একমাত্র আমার বহু দিনের পরিচিত। আমার বহুকাল পূর্বে ছাত্র জীবনের সঙ্গে কেবল এই লোকটিরই যোগ আছে, আর কারো নেই এখানকার মধ্যে। আমাকে কিন্তু প্রথমটাতে আদৌ চিনতে পারেনি। আমার চেহারার অনেক পরিবর্তন সংঘটিত হয়েছিল এর মধ্যে। বয়সও হয়েছিল, হবারই কথা। আমার বর্তমান জীবন ও ছাত্র জীবনের মধ্যে 20-21 বছরের প্রায় ব্যবধান। এখনও লোকটা ঠিক আগের মতোই একই ধরনের চ্যাপ্টা হাঁড়ি মাথায় করে মেসে মেসে ক্ষীরমোহন বিক্রি করে বেড়ায়। ওকে ডাকলাম। ক্ষীরমোহন কিনে পয়সা দেবার সময় ও আমার মুখের দিকে চেয়ে কিছু একবার যেন বলতে চাইল, কিন্তু কিছু সাহস পেল না। আমি বললাম, কি চিনতে পারো আমায়? ফিরিওয়ালা হাত জোর করে প্রণাম করে বলল, তাই চেয়ে চেয়ে দেখছি, বাবুমশাই না? তা এখন আর চোখে তেমন তেজ নেই আগেকার মতো। এতদিন কোথায় ছিলে বাবু? দেখে আশ্চর্য হয়ে গেলাম। ফিরিওয়ালার চেহারার কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি। মাথার চুল পাকেনি, দাঁত পড়েনি, মুখের চেহারা ঠিক তেমনই আছে। বললাম, আমি দেখছি তোমার চেহারা রাখলে কি করে? কিছুই তো বদলায়নি। মনে হচ্ছে যখন হ্যারিসন রোডের মেসে থাকতাম সেই সেদিনের কথা। ফিরিওয়ালা বললে, আরে বাবু মশাই, চেহারা? হঠাৎ মনে পড়ল ওর নিরুদ্দিষ্ট ছেলের কথা। আগে মনে হয় উচিত ছিল, কিন্তু সেটা যে কেন হলো না তা বুঝলাম না। যা হোক, একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, হ্যাঁ ভালো কথা, তোমার সেই ছেলেটি? ফিরিওয়ালা বিষণ্ণভাবে ঘাড় নেড়ে বলল, না বাবু, সে যেই চলে গেছে সে সেখানেই শেষ হয়ে গেছে। খুব দুঃখিত হলাম শুনে। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েও তাহলে কোনো কাজ হয়নি? কি গো, ছেলের বউটি কোথায়? আমার কাছেই আছে বাবু মশাই, আর কোথায় যাবে? ওমা তাই? তা এখন আছে কোথায়? বেলেঘাটা সেই বাসাতেই আছি বাবু মশাই। আর তোমার স্ত্রী আছেন তো? না বাবু, সেও আর 4 বছর হলো মারা গিয়েছে। ছেলের নিরুদ্দেশের পর তার শরীর সেই যে ভেঙে গেল, আর তো ভালো হলো না। বাবু এসে পড়েছেন, ভালো হয়েছে। কেন বলো তো? আমি জিজ্ঞেস করলাম। আমাকে কিছু সাহায্য করুন বাবু মশাই। 12 বছর হয়ে গেল। এবার খোকার কুশপুতুল দাহ করে শ্রাদ্ধ করব। বিধের নিয়েছি ভট্টাচার্যি মশাইয়ের কাছ থেকে। আমার তেমন রোজগারপাতি নেই আজকাল। ভিক্ষে শিক্ষে করে ছেলের কাজটা করব। ওকে একটা টাকারও বেশি দিতে পারলাম না। নিজেরই চাকুরির অবস্থা ভালো না, মেসের খরচ চালানোই দুর্বিষহ। দিন 15 পরে ফিরিওয়ালা এসে আমায় বললে, বাবু, আজ আমার ছেলের কাজ, আপনি একটু পায়ের ধুলো যদি দেন গরিবের বাড়িতে। ছোট মুখে বলতে সাহস হয় না আপনাকে, আপনার দয়া। ওর অনুরোধ এড়াতে পারলুম না, মন সরল না। বহু দিনের যোগাযোগ ওর সঙ্গে। আমার ছাত্র জীবনের আমলের আর কোনো পরিচিত লোক কলকাতায় নেই, এই ফিরিওয়ালা ছাড়া। যেতেই হলো। ও একটা ঠিকানায় আমায় নিয়ে গেল, বেলেঘাটায়। সে অঞ্চলে জীবনে কখনো যাইনি আমি, যাবার প্রয়োজনও হয়নি এতদিন। একটা বস্তির খানকুড়ি 22 ঘরের মধ্যে অতি কষ্টে ওর ঘর খুঁজে বার করলুম। সামনে একটা নিচু খোলার ঘরে ফিরিওয়ালা আমায় নিয়ে গিয়ে বড় যত্ন করে বসালে। কেওড়া কাঠের তক্তপোশের ওপর পুরু করে বিছানা পাতা। আমি আসাতে ফিরিওয়ালা যে কৃতার্থ হয়েছে তা ওর প্রত্যেক কথাতেই আমি বুঝছি। হাত পা নাড়ার ভঙ্গি তা প্রতি মুহূর্তেই প্রকাশ করছে। আমি জিজ্ঞেস করলাম, এ বাড়িতে কতদিন আছো? আজ 30 বছর বাবু। এ বাড়িতে আমার খোকা জন্মায়। তারপর সে ব্যস্ত হয়ে কোথায় যেন গেল। কিছুক্ষণ পরেই এক বাক্স সিগারেট এনে আমার সামনে রেখে দিয়ে বলল, নিন বাবু, বেশ আরাম করুন। গরিবের কুড়ে যখন এসেছেন। ওর হাবভাব দেখে মনে হবার কথা নয় যে আজ ওর পুত্রের শ্রাদ্ধ, যেন কোনো উৎসব আনন্দের কাজ চলছে বাড়িতে। আমার মনে কেমন সংকোচ ভাব এলো। আমি এসেছি বলে আমার খাতির করতে গিয়ে ওকে উৎসবের মধ্যে আয়োজন করতে হয়েছে। আমায় বললে, আমার খোকার যখন বিয়ে হয়, আজ অনেক দিন আগেকার কথা, তখন আপনাদের সেই পুরনো মেসের রমেশবাবু, হরিধনবাবু, গোপালবাবু, সতীশবাবু, ওরা সব এসে এই ঘরে এই তক্তপোশেই বসেছিলেন। বড় ভালো লোক ছিলেন ওরা। রমেশবাবু ওইখানটাতে বসে
চা আর খাবার খেলেন, আমার আজও মনে আছে। সতীশবাবু বললেন, ওহে গরম গরম লুচি নিয়ে এসো তো। আমি তখন খোলা চড়িয়ে আমার স্ত্রীকে দিয়ে আলাদা করে গরম লুচি ভাজাই। খেয়ে তাদের কি ফুর্তি বাবুমশাই। বললেন, বেশ করেছো বেশ করেছো। আহা, কী সব লোকই ছিল তখন। পান এনে দিই বাবু, বসুন আপনি একটু। আমি সত্যি অস্বস্তি বোধ করছিলাম। আমারও নিমন্ত্রণ ছিল ওর ছেলের বিয়েতে। সেদিন বহু বছর আগের কথা, 20-22 বছর এরকমই হবে। সে কথা আমার মনে ছিল না, আজ ওর কথায় মনে হলো। তখন কেন আসা হয়নি জানি নে। এতকাল পর সেই ছেলের শ্রাদ্ধতে এসেছি নিমন্ত্রণ রক্ষা করতে। লোকটা কিন্তু আমাকে নিয়েই ব্যস্ত। ওর বাড়িতে এসেছি, এ যেন ওর কাছে মহা শুভ ঘটনা। বারবার সে আমার কাছে এসে আমার সুবিধা অসুবিধা দেখতে লাগলো। 20 বছর আগে যখন আমার মেসের বন্ধুরা ওর বাড়িতে এসেছিল ওর ছেলের বিবাহে, সেও ওর জীবনে দেখলাম এক অতি স্মরণীয় দিন হয়ে আছে। ঘুরে ফিরে বারবার সে ওই কথাই পারতে লাগলো। রমেশবাবুরা এলেন, তা আমি ওদের জন্যে সব আলাদা বন্দোবস্ত করেছিলাম। ফিরিওয়ালার কাজ করি বটে বাবু, কিন্তু আমি মানুষ চিনি বাবুমশাই। হরিধনবাবু বললেন, তুমি ক্ষীরমোহন বিক্রি করো, তোমার ছেলের বিয়েতে আমরা পেট পুড়ে ক্ষীরমোহন খাবো। নিয়ে এসো ক্ষীরমোহন। আমি বড় হাঁড়ির 1 হাঁড়ি ক্ষীরমোহন ওদের জন্য আলাদা করে রেখেছিলাম বাবু। সতীশবাবু রমেশবাবু খেয়ে খুব খুশি। তার পরের হপ্তায় সতীশবাবু আমার 5 সের ক্ষীরমোহনের অর্ডার দেন বাড়ি নিয়ে যাবার জন্যে। আমি বললাম, 20 বছর আগেকার কথা তোমার এত খুঁটিনাটি মনে আছে? ফিরিওয়ালা বলল, তা থাকবে না বাবু, আপনারা তো আমার বাড়িতে রোজ রোজ পায়ের ধুলো দিচ্ছেন না। জন্মের মধ্যে কর্ম একটা দিন, তা মনে থাকবে না? আর কিছুক্ষণ পরে আমি আরও গোটা 2 পান খেয়ে উঠবার চেষ্টা করছি। ফিরিওয়ালা জিভ কেটে বললে, তা কি হয় বাবু, এসেছেন যখন তখন। আমি বললাম, না না শোনো, আমি কিছু খেতে পারবো না আজ। এ যদি আনন্দের কাজ হতো তখন না হয়। ও কথা মুখেই আনবেন না বাবু, আপনারা আমার মা বাপ। আমার খোকার সদ্গতি হবে না আপনি আজ এখানে সেবা না করলে। ব্রাহ্মণ দেবতা আপনি। অগত্যা কিছু খেতেই হলো আমাকে। পাশের ঘরে আমার জন্য পরিপাটি করে খাবার আসন পাতা। একটি 30-32 বছরের বিধবা যুবতী আধ ঘন্টা দিয়ে আমার খাবারের থালা দিতে এলো। ফিরিওয়ালা বললে, এই আমার বৌমা বাবুমশাই, গড় করো বৌমা, ওদের খেয়েই আমরা মানুষ, ব্রাহ্মণ দেবতা উনি, প্রণাম করো। বউটি গলায় আঁচল দিয়ে অত্যন্ত ভক্তির সঙ্গে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করল। ফিরিওয়ালা কোচার খুঁটে চোখ মুছে বলল, বৌমা বড় ভালো মেয়ে বাবুমশাই। খোকা যখন আমায় ছেড়ে পালালো তখন বৌমার কাঁচা বয়স, এই 18 কি 19। সেই থেকে এই সংসারেই আছে। গরিবের সংসার, কখনো ভালো মন্দ খাওয়াতে পারিনি ওকে। মুখ বুঝে সব সহ্য করে এসেছে। আমার পরিবার ওর ওপর একটু অত্যাচার করত। মিথ্যে কথা বলবো না, দেবতা আপনারা। বলতো, তুই অলক্ষণে বউ ঘরে এলি আর ছেলে আমার দেশ ছাড়া হলো। একদিনের জন্য বৌমা বেজার হয়নি জানেন বাবু। এইসব কথা শুনে, এখন তো আর কেউ নেই, ও আছে আর আমি আছি, ওই আমার মা, ওই আমার মেয়ে। ফিরেওয়ালার পুত্রবধূ ইতিমধ্যে দই আনতে গিয়েছিল বাড়ির মধ্যে। আমি বললাম, তোমার বৌমা বরাবর তোমার কাছেই আছে? বাপের বাড়ি কোথায়? সেখানে মাঝে মাঝে যাতায়াত আছে তো? বাবুমশাই, ওর 3 কুলে কেউ নেই গো, তাই তো মাঝে মাঝে ভাবি বয়স হয়েছে, আর যদি চোখ বুঝি আমি তো বেশ যাব, পুত্তুর শোক শুকিয়ে যাবে। কিন্তু বৌমার কথা যখন ভাবি তখন আর কিছু ভালো লাগে না বাবুমশাই। কার কাছে রেখে যাব ওকে? সমস্ত বয়স 1 পয়সা দিয়ে যেতে পারবো না, কখনো ঘরের চৌকাঠের বাইরে পা দেয়নি। কি খাবে, কোথায় যাবে? ও কি বাবুমশাই, তা হবে না, ও কখনো ফেলে উঠতে পারবে না, খেতেই হবে আপনাকে, সব খাবেন বাবুমশাই। আহারাদি শেষ করে চলে আসার সময় বিধবা মেয়েটি পান এনে রাখলে সামনে। তারপর আবার তার শ্বশুর ও সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করল। এরও বছরখানেক পরে পর্যন্ত ফিরিওয়ালা নিয়মিতভাবে আমাদের মেসে খাবার ফিরি করে আসতো। তারপর গত বৎসর পুজোর ছুটির আগে থেকে ও আর এলো না। এখনো পর্যন্ত একদিনও আর তাকে দেখা যায়নি। মাঝে মাঝে লোকটার কথা মনে হয়, বেঁচে আছে না মরে গেল।
খোঁজখবর নেওয়া উচিত ছিল অবশ্যই, কিন্তু সময় করে আর উঠতে পারিনি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ফিরিওয়ালা খুবই ছোট গল্প, কিন্তু কত সুন্দর বর্ণনা। কেমন লাগলো আপনাদের? সবার কাছে একান্ত অনুরোধ রইল পাশে থাকার। নিশ্চয়ই থাকবেন। আর সকলে খুব আনন্দে থাকুন, এই শুভকামনা রইল। নমস্কার।